আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ। ব্যারিস্টার সুমন এবার ছাড় দিল না চুপ্পুর নাতিকে। চুপ্পুর নাতির অপকর্ম ফাঁস করে দিয়েছেন। চুপ্পুর নাতিকে আদালতে শাস্তির অনুমতি চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। চুপ্পুর নাতি পুলিশ পেটানোর কারণে তার সাজা চেয়েছেন। তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি, আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম, অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে, এই ক্ষেত্রে আমরা যেভাবে সোচ্চার হই, আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি, আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হয়েছে, একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, তাহলে কিন্তু পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে, আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে, পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না। এমন ভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর যেন বিচারের মুখোমুখি করা হয়, আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলা দেখতে না পাই। কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম, তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস হয়তো পাবেন না। তাহলে আমি ভিডিওটা শেষ করার আগে আবারও বলতে চাই যে দেখেন, আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধে কথা বলতে চাই। কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই, তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না। নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। এবং আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন আর কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে গিয়ে যেখানেই অপরাধ সংগঠিত হবে এইটাকে অ্যাড্রেস করেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন। দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে। এই জন্য আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এটার তদন্ত, সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে। কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি, কিন্তু আজকে সময় আসছে যে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। পুলিশের একজন সদস্য মোরসালিন, তাকে পিটিয়েছে প্রেসিডেন্টের নাতি। তো প্রেসিডেন্টের নাতি তাকে কেন পেটালো? যে ওই 86 নম্বর রোড থেকে আপনার 90 নম্বর রোডে উঠতে যাওয়ার সময় মানে আপনার প্রেসিডেন্টের নাতির গাড়িটি আপনার আসছিল, অপরদিক থেকে 86 নম্বর রোড থেকে একটি বাইসাইকেল চালিয়ে আরেকজন ভদ্রলোক তিনি 90 নম্বর রোডে উঠছিলেন। তো যাই হোক, বাইসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলটি কিছুটা ক্ষতি হয়। এই পরিপ্রেক্ষিতে আপনার ওই মিশর দূতাবাসের যে নিরাপত্তার দায়িত্বে মানে পুলিশের সদস্য কনস্টেবল মোরসালিন, তিনি ওখানে যখন দেখে রাস্তায় জটলা হয়ে গেছে, তখন এই জটলা কমানোর জন্য অথবা এখান থেকে সরে যাওয়ার জন্য মানে তিনি তাদেরকে বলেন। তিনি তো আর জানতেন না যে গাড়ির আরোহী যিনি তিনি প্রেসিডেন্টের নাতি। তো জানলে কি আর এই মানে তিনি আর সাহস করে আসতেন? যেখানে বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় এই ঘটনাটি ছাপতে সাহস পেল না, প্রেসিডেন্টের নাম উচ্চারণ করতে পারলো না। শুধুমাত্র একটি পত্রিকায়, দৈনিক মানব জমিনে 11 তারিখে 11 মেতে শুধু একটি সংবাদ ছেপেছে, বলেছে এক ভিভিআইপির নাতির কাণ্ড।
তো এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ভিভিআইপি তো আসলে দেশের দুজন, একজন প্রেসিডেন্ট, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি তো এই বয়সের কারোর হওয়ার কথা না। তো তখন স্বাভাবিকভাবেই আপনার চিন্তাটা ঘুরে গেল তাহলে কি প্রেসিডেন্টের নাতি কিনা, এবং পরবর্তীতে যেটা নিশ্চিত হওয়া গেল আসলে প্রেসিডেন্টের নাতি ঘটনাটি ঘটিয়েছে। যা হোক, ঘটনা ঘটার অ্যাক্টিভিস্টরা মিটিং মিছিল করার নামে পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়েছে। তো এটা একটা মামলার ধারা। এখন এই যে লক্ষ লক্ষ আপনার বিরোধী দলের কর্মী পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আপনার মামলার শিকার হচ্ছেন, এবং অনেকে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সাবেক নেতা তারা ইতিমধ্যেই কিন্তু আপনার সাজা প্রাপ্ত হয়েছেন সেই সমস্ত মামলায়, এবং তারা কারারুদ্ধ হয়েছেন। এখন প্রেসিডেন্টের নাতি যখন পুলিশ পেটায় অথবা পুলিশের পোশাক ছিঁড়ে ফেলে, লাথি মারতে মারতে যখন আপনার ধাওয়া করে, তখন সেটা অপরাধের কোন ধারার মধ্যে পড়ে এটা অবশ্য আমার জানা নেই। কিন্তু এই ব্যাপারে গুলশান থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পরে আপনার অতিরিক্ত দুটো গাড়ি এসেছে, তারা এসে প্রেসিডেন্ট পুত্রকে আপনার নিয়ে চলে যায়, এবং আপনার দরিদ্র কনস্টেবল মোরসালিন তিনিও মারঠার খেয়ে তিনিও পরিচয় যখন জানলেন তিনিও সরে পড়েন। এরপর থেকে নাকি তিনি আর মিশর দূতাবাসে ডিউটি পালন করছেন না, হয়তো আহত হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। যাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে দেশে প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই তো তিনি তার দায়িত্ব পালন করছিলেন, ওখান থেকে জটলা সরাতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি হোয়াটএভার। এখন কথা হচ্ছে যে আমরা খুব অবাক হয়ে গেলাম যে এই ঘটনার পরে কোনো মামলা হয়নি, কাউকে আসামি করা হয়নি। প্রেসিডেন্টের নাতি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ আপনার মামলা হয়েছে অথবা তাকে আইনের আওতায় না হয়েছে এমন কোনো ঘটনা আমরা জানি না। পত্রপত্রিকা হলো যে মিটমাট করে, মিটমাটটা কি? মিটমাটটি কি সাইকেল চালক যে আপনার তার যে সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে সে সাইকেলের ক্ষতিপূরণ দেওয়া, অথবা যে পুলিশের কনস্টেবল আপনার যে যাকে প্রহার করা হলো তার চিকিৎসার জন্য কিছু টাকা পান, এক ধরনের আপনার ধোঁয়াশা থেকে গেল। কেউ মনে করতে পারেন তাহলে কি প্রধানমন্ত্রীর নাতি, কেউ মনে করতে পারেন প্রেসিডেন্টের নাতি। তো হোয়াটএভার, প্রধানমন্ত্রীর নাতি যে নন সেই বিষয়টা তো যারা দর্শক তারা আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর নাতি ঠিক পুলিশকে প্রহার করার মতন জায়গায় ওই বয়সী প্রধানমন্ত্রীর কোনো নাতি নেই। যাই হোক, তার একজন নাতনি আছেন আমরা যতদূর জানি। তো এই যে আপনার মহামান্য রাষ্ট্রপতি তার নাতি যে ঘটনাটি ঘটলো, আমরা আশা করেছিলাম যে বঙ্গভবনের একটি আপনার প্রেস উইং আছে, সেখান থেকে তারা ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে প্রায় আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে অনেক সমালোচনা শোনা যায় যে ওখানকার পুলিশ এরকম আচরণ, তো ওখানে গণতন্ত্রের অবস্থায় এই ওখানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদেরকে এইভাবে দমন করা হয়, নানাবিধ অভিযোগ আছে। এবং সেখানে আমরা এমনও পত্রপত্রিকায় দেখি যে সেটার কোনো ব্যবস্থা হলো, ব্যবস্থা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে প্রেসিডেন্টের নাতির সম্ভবত বয়স কত হবে, আমার ধারণা নিশ্চয়ই হয়তো 25-এর নিচে হবে বোধহয় বয়স। তার মধ্যেই দুরাচারী মনোভাবটা কেন সৃষ্টি? তো প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আপনারা চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।